চোখ কানা করে দিত, তুলে দিত, মেরে হাত পা খোঁড়া করে দেওয়া হতো, এমন কিছু করে দিত দাগি হয়ে যেত, যাতে এই অপরাধীকে মানুষেরা দেখেই চিনতে পারে যে আসামি, এর থেকে সাবধান হওয়া উচিত। মনুসংহিতাতেই রাজাকে বলা হয়েছে অপরাধীকে জেলে রাখতে হবে এবং অপরাধীকে শিকল পরাতে হবে এবং শারীরিক শাস্তিও দিতে হবে। সেই সময় কারাগার থেকে জীবন্ত বাড়ি ফিরে গেছে এটা প্রায় দেখাই যেত না, এমন মানুষের সংখ্যা খুবই কম ছিল। সেই সময় যে অপরাধীদের শাস্তি হতো, সেই শাস্তি কিন্তু সমাজে বর্ণ দেখে শাস্তি দেওয়া হতো, কাস্ট বেসড পেনাল্টি। মন্ত্রী বা রাজার পরিবার যদি এই ধরনের দুর্নীতি করে, গুপ্তচর বৃত্তি করে, বেইমানি করে বা দুর্নীতি করে, তার কিন্তু শাস্তি ছিল কৌটিল্যের মত অনুযায়ী একমাত্র মৃত্যুদণ্ড। পুরাণ মহাকাব্য এগুলো তো বলছি, মাঝে মাঝে সত্যি সত্যি একটু ইতিহাসের দিকে ফিরতে ইচ্ছে করে। আজকেও সেরকমই একটু ইতিহাসে ফিরব, দেখা যাক। নমস্কার। চাণক্য বা কৌটিল্য তার অর্থশাস্ত্রে এমন কিছু কথা লিখে গেছেন বা তিনি ভেবেছেন যেগুলো তখনকার দিনে ভাবাই যেত না, ভাবা হতোও না। এবং আমরা যেটাকে বলি না যারা হাটকে, এই হাটকে ভাবার একটা মস্তিষ্ক অবশ্যই চাণক্যের। প্রতি ক্ষেত্রে অর্থশাস্ত্র পড়তে গেলে মানে পদে পদে অবাক হতে হয় যে এইটা তিনি ভাবলেন তখনকার সময়, আজ থেকে 2300 বছর আগে। এমনই একটি ভাবনা তাকে তাড়িত করেছিল, সেটা হচ্ছে একটা কারাগার বা জেলখানা। সেটা কেমন হবে, তার নিয়ম কানুন কেমন হবে, সেখানে যারা আসবে আসামিরা তারা কেমন ভাবে থাকবে, কি করে তাদের ভালো হবে, কি করে তারা সুস্বাস্থ্যে থাকবে। দেখুন, কারাগারে বন্দী থাকবে, তার সুস্বাস্থ্য সম্পর্কে ভাবা হচ্ছে। এবং সেটা করতে গিয়ে তিনি কারাগারে আসামিদের ব্যায়াম পর্যন্ত করিয়েছেন। মানে সেই অর্থে ব্যায়াম নয়, কিন্তু তখনকার সময়ে এটাকে ব্যায়ামই বলা হবে, যাতে শরীর একটু চর্চা হয়। একেবারে শুয়ে বসে খেয়ে পায়ে বেড়ি বেঁধে তার বিচার হওয়ার আগে মারা যেত। সুতরাং সেই জায়গাটা তিনি ভাবতে পেরেছিলেন। এবং এল.এন. রঙ্গরাজন সে তো পরিষ্কার এক্সারসাইজই লিখেছেন, যদিও অনেক জায়গায় সেটাকে নিয়ে একটু অন্যরকমভাবে বলা হয়েছে, কিন্তু আমারও মনে হয়েছে এটা এক ধরনের এক্সারসাইজই, ব্যায়াম করানো হয়েছে, করতে হতো। সেটা হয়তো আমাদের মতো এখনকার কনসেপ্টের ব্যায়াম নয়, অন্য রকম। যাই হোক, এরকম অদ্ভুত কিছু ব্যাপার স্যাপার করেছেন চাণক্য। রাজ্য শাসনের প্রতি পদে পদে তিনি এরকম কিছু ব্যবস্থা করেছেন। আজকে আমরা সেই জেলখানা বা কারাগার, তার নিয়ম কানুন, চাণক্য কি ভেবেছিলেন সেটা একটু বলবো আপনাদের। প্রাচীনকালে মানে চাণক্যেরও আগে জেলে বা কারাগারে বন্দি করে রাখা এটা তো ছিলই, কিন্তু কঠিনতম শাস্তি ছিল বন্দিকে দাগী করে দেওয়া, দাগ দিয়ে দেওয়া। মানে দাগ কি খড়ি দিয়ে দিত তা নয়, চোখ কানা করে দিত, তুলে দিত, এমন কিছু করে দিত দাগী হয়ে যেত, ফাঁসিতে ঝোলানো হতো, মেরে হাত পা খোঁড়া করে দেওয়া হতো। আর সব থেকে কঠিনতম শাস্তি ছিল মৃত্যু, মৃত্যুদণ্ড, যাতে এই অপরাধী সমাজের অন্যান্য মানুষকে খারাপ করতে না পারে সমাজের মধ্যে মিশে, এবং যাতে এই অপরাধীকে মানুষেরা দেখেই চিনতে পারে যে আসামি, এর থেকে সাবধান হওয়া উচিত। এটা ছিল প্রাচীনকালে। সেই সময় শাস্তির বিধান অনেকটা কিন্তু ধর্ম
এবং নীতি, এই দুটোর উপরে নির্ভর করত। বৈদিক সময়ে ধর্মই একমাত্র জায়গা পেত, তবে এর উপরে নির্ভর করেই ন্যায় বা বিচার হতো এবং সেই বিচারে দণ্ড বা শাস্তি দেওয়া হতো। এটাই চলেছিল শয়ে শয়ে বছর, এইভাবেই চলতো। পৃথিবীতে সেই সময় কি চুরি বাটপাড়ি ছিল না? অবশ্যই ছিল, 100% ছিল। চুরি হতো, বাটপাড়ি হতো, ডাকাতি হতো, ধর্ষণ হতো। ছিল না তা নয়, কম হতো, হতো। দুর্নীতি হতো, টাকা পয়সা দুর্নীতি, সবই ছিল, কম আর বেশি। কিন্তু শাস্তিও ছিল, আর সেই শাস্তি শয়ে শয়ে বছর ধরে কিন্তু ইভলিউশন হয়েছে, বিবর্তন হয়েছে শাস্তির। সেটা মনুস্মৃতিতে পরবর্তীকালে, মনুস্মৃতি যারা ব্যাখ্যা করেছেন, ইয়াজ্ঞবল্ক্য, তারও পরে চাণক্য বা কৌটিল্য, মনুস্মৃতিতে অপরাধের শাস্তি এবং সুস্থ সমাজ রাখার আদি পদ্ধতি বা ধারণা অনেকটা দেওয়া হয়েছে। মনুসংহিতা পরিষ্কার, মানে সেখানে উল্লেখ করেছে কারাগার তৈরি করতে হবে কোথায়। কারাগার তৈরি হবে রাজার যাতায়াতের পথে। রাজার যাতায়াতের পথ মানে রাজপথ, পরিষ্কার কথা। রাজপথে যাতে, কেন না সাধারণ মানুষ, সেই যে চরম শাস্তি পাওয়া বন্দীরা রয়েছে, আসা যাওয়ার পথে যেন সাধারণ মানুষ দেখতে পায় যে অপরাধ করলে এই রকম শাস্তি পেতে হবে, তার জন্য অপরাধ থেকে পিছিয়ে যাবে। সাধারণ মানুষদের অপরাধ করতে ভয় দেওয়ার জন্যে এই রাজপথের উপরে এই কারাগার করার পরামর্শ দিয়েছিলেন মনু। কি বলেছিলেন? বন্ধনানি চ সর্বাণি রাজা মার্গে নিবেশয়ত। বন্ধনানি মানে কারাগার, কারাগারগুলো। কারাগারগুলো কেমন হবে? বন্ধনানি চ সর্বাণি রাজা মার্গে নিবেশয়ত দুঃখিতা যত্র দৃশ্যরণ বিকৃতাঃ পাপকারিণঃ। অর্থাৎ কি, যে এই কারাগারগুলো, জেলগুলো সব রাজার রাস্তা, মানে আসা যাওয়ার রাস্তা, রাজপথের উপরে হবে। সেখানে এই পাপকারী যারা, তাদের যেন দেখতে পায় সবাই। মনুসংহিতাতেই রাজাকে বলা হয়েছে অপরাধীকে জেলে রাখতে হবে এবং অপরাধীকে শিকল পরাতে হবে এবং শারীরিক শাস্তিও দিতে হবে। প্রাচীনকালে কিছু কারাগার হতো, আপনারা জানেন কিনা জানি না, সে কারাগারগুলো মাটির ওপরে হতো না, মাটির নিচে গর্ত করে, অর্থাৎ ভূগর্ভ। সেখানে যাতায়াতের রাস্তা, মানে ওই কারাগারে ঢুকতে হলে ভুলভুলাইয়ার মতো বা গোলক ধাঁধার মতো রাস্তা তৈরি করা হতো সেই জেলে ঢোকার সময়। কেন এরকম রাস্তা হতো? নানান ধরনের সুড়ঙ্গ পথ দিয়ে সেখানে গিয়ে পৌঁছানো যেত, মানে জেলে পৌঁছানো যেত। যদি কেউ রাস্তা না চেনে, তাহলে কোনোদিনও সেই জেল থেকে কোনো আসামি পালাতে পারবে না। সেই জন্যই এরকম করা হতো। সংস্কৃত বিভিন্ন নাটকে, সংস্কৃত নাটক, এই কারাগার বা জেলের কথা বিস্তারে বলা আছে, অনেক দৃশ্য আছে। এমনকি কৌটিল্যের অর্থশাস্ত্র যখন লেখা হচ্ছে, তখনও অপরাধীদের যে শাস্তি হতো, সেটা এই অন্ধকার, ঠান্ডা, স্যাঁতস্যাঁতে একটা ঘর, তার মধ্যে লোহার শিকল দিয়ে বেঁধে রেখে দেওয়া হয়েছে। মানে পশুকেও বোধহয় ওইভাবে বেঁধে রাখে না, ওইভাবে বেঁধে রাখা হতো দিনে রাতে, বছরের পর বছর ওইভাবেই থাকতো। কোনো রকম শৌচ করার ব্যবস্থা, এগুলো, এই সুযোগ সুবিধাগুলো কখনো থাকতো না। শুধু কতগুলো কুঠুরি, আর সেখানে চেইন দিয়ে বাঁধা একটি মানুষ। ভাবুন তো, আমরা এখন ভাবতে গেলে শিউরে উঠব। হ্যাঁ, সে অপরাধী, সে অপরাধ করেছে,
তাকে শাস্তি দেওয়ার জন্য এখানে আনা হয়েছে, কিন্তু এইভাবে। এখন শুনতে খারাপ লাগলেও আরো একটা কথা আমাকে বলতে হবে, সেই সময় যে অপরাধীদের শাস্তি হতো, সেই শাস্তি কিন্তু সমাজে বর্ণ দেখে শাস্তি দেওয়া হতো। আপনারা জানেন সমাজের বর্ণাশ্রমটা, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, শাস্তিরও কিন্তু ভাগ ছিল। এটা তখন হতো, এখন শুনতে খারাপ লাগবে। অপরাধ, একই অপরাধে একজনের একরকম শাস্তি হবে, অন্যজনের অন্যরকম শাস্তি, এটা আমরা ভাবতেও পারি না। তখন হতো কাস্ট বেসড পেনাল্টি। সেই সময় কারাগার থেকে জীবন্ত বাড়ি ফিরে গেছে, কারাগার থেকে, এটা প্রায় দেখাই যেত না। এমন মানুষের সংখ্যা খুবই কম ছিল। কৌটিল্য মানে চাণক্য, সেই প্রথম ব্যক্তি তার অর্থশাস্ত্রে অপরাধী এবং তার সাজা, তার সুযোগ সুবিধে, এই সবগুলো নিয়ে একেবারে খোলাখুলি আলোচনা করেছেন। খ্রিস্টপূর্ব ৪র্থ শতাব্দী, আজকের কথা নয়, ২৩০০ বছর আগে, ২৩০০ বছর আগে, একটা দুটো বছর নয়, এই অর্থশাস্ত্র লেখা হয়েছিল। কৌটিল্য বা চাণক্য প্রথম তিনি লিখেছিলেন সশ্রম কারাদণ্ডের কথা। কেন? যাতে অপরাধীর শরীর স্বাস্থ্য ঠিক থাকে। পরিশ্রম করলে শরীর স্বাস্থ্য ঠিক থাকে, এবং যাতে, কারণ তিনি বিশ্বাস করতেন যে অপরাধ অনুযায়ী শাস্তি হবে। এই নয় একটা লঘু পাপ হলো, লঘু অপরাধ, তার একটা মারাত্মক শাস্তি দিয়ে দিল, এটা তিনি পছন্দ করতেন না, লেখেন উনি। লঘু পাপ লঘু শাস্তি, গুরু পাপ গুরু শাস্তি। যেইটুকু অপরাধ করবে সেইটুকুই শাস্তি দিতে হবে, তার বেশি নয়, আবার কমও নয়। হালকা করে দেওয়া যাবে না শাস্তি, আবার অকারণে গভীর করে দেওয়া যাবে না, কঠিন করে দেওয়া যাবে না। বিশেষ করে গুপ্তচর, বেঈমানি এবং দুর্নীতি। দুর্নীতি তখনও ছিল। রাজতন্ত্র চালাতে গিয়ে মন্ত্রীরা, আমলারা দুর্নীতি করত। তখন কিন্তু দুর্নীতির শাস্তি ছিল ভয়ঙ্কর। আমি এক্ষুনি বলবো, মন্ত্রী বা রাজার পরিবার, মন্ত্রী বা রাজার পরিবার যদি এই ধরনের দুর্নীতি করে, বা কোনো উচ্চ পদাধিকারী গুপ্তচর বৃত্তি করে, বেঈমানি করে বা দুর্নীতি করে, তার কিন্তু শাস্তি ছিল কৌটিল্যের মত অনুযায়ী একমাত্র মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড, দুর্নীতি করলে মৃত্যু। টাকা পয়সা নয় ছয় করা, অনেক টাকা পয়সা নয় ছয় হতো, অনেক জায়গায় হিসেব মিলতো না। মৃত্যুদণ্ড, এটা মানে ধরা পড়লে মৃত্যু। আর না হলে কি করতো, এত পরিমাণে জরিমানা করতো, ফাইন দিতেই পারতো না। দিতে না পারলে সেই জেল, আবার বিচার, বিচারে মৃত্যুদণ্ড। এগুলো আগে কখনো ছিল না। বর্তমানে যে সশ্রম কারাদণ্ড, যেটা আমরা এখন পড়ি, আইনে আছে, আমরা শুনি, খবরের কাগজে পড়ি, এর শুরুটা কিন্তু করেছিলেন এই চাণক্য। আর শুধু তাই নয়, সঠিক বিচার পদ্ধতি, এই বিচার যে পদ্ধতিটা, আইনগুলো, সেটাকে সঠিকভাবে প্রয়োগ করা। আর একটা কি করেছিলেন, সঠিক আদালত কক্ষ। আদালত কক্ষ কিন্তু একটা ব্যাপার। আদালতে অনেক কিছু থাকতে হয়। আমরা এখনকার কনসেপ্টে আমাদের বোঝাতে লাগে না। আদালত বললেই আমরা চোখের সামনে এইগুলো দেখতে পাই। হ্যাঁ, কিভাবে বিচার হচ্ছে আমরা চোখের সামনে সিনেমার মতো দেখতে পাই। তখন এসব ছিল না। কৌটিল্য করেছিলেন, চাণক্য করেছিলেন একটা আদর্শ আদালত কক্ষ। এবং শুনলে অবাক লাগবে, এখনকার সময়ের মতো অপরাধীকে শাস্তি দেওয়ার আগে, বিচার চলাকালীন প্রমাণ যেটাকে আমরা সলিড এভিডেন্স বলছি,
সেইটাকেই বড় জায়গা দেওয়া হয়েছিল, মানে চাণক্য প্রস্তাব করেছিলেন যে এভিডেন্সকে আগে জায়গা দিতে হবে, সলিড এভিডেন্স, তবে গিয়ে বিচার হবে। দু ধরনের আদালত তিনি তৈরি করেছিলেন, যেটাকে আমরা এখনকার সময় বলি, এখনো আছে সেটা, সিভিল কোর্ট, বা যেটাকে বলে দেওয়ানি আদালত। আর সেই সময় এই সিভিল কোর্টকে বলা হতো ধর্মস্থিয়া। আরেকটি আদালত, সেটাও আপনারা জানেন, ক্রিমিনাল কোর্ট বলি বা ফৌজদারি আদালত, তখন সেটাকে বলা হতো কণ্টক শোধনা। ডক্টর আর শ্যামশাস্ত্রী এবং ডক্টর আর পি কাংলে, আমি এদের কথা আগেও বলেছি, চাণক্যের আরেকটি ভিডিও আমি করেছিলাম গুপ্তচর নিয়ে, সেখানেও এদের কথা বলেছি। এদের দুজনেরই অনুবাদ বিখ্যাত। দুজনেরই অনুবাদ থেকে আমরা জানতে পারি যে চাণক্যের অর্থশাস্ত্রে বন্দি করা মানে কোথাও শাস্তির কথা বলা হয়নি। বন্দি মানেই শাস্তি নয়, বন্দি করা হতো কোনো গুরুতর অপরাধের বিচারের কারণে, এখনো বোধহয় সেটাই হয়। যতদিন না শাস্তি হচ্ছে ততদিন বন্দি থাকবে। ভেবে দেখুন একবার, এখনকার মতো কতটা মডার্ন ছিলেন, চিন্তাভাবনা কতটা দূর পর্যন্ত ভেবেছিলেন। আবারও বলছি, 2300 বছর আগে। আর বন্দি করা হতো কেন? বন্দি করা হতো যারা জরিমানা দিতে পারতো না, ধার্য হয়েছে কিন্তু জরিমানা দিতে পারছে না, তাদের জেলে এনে বন্দি করে রাখা হতো। একটি জেলে বন্ধনাগারাধ্যক্ষ কাকে বলা হতো? যিনি হচ্ছেন চিফ সুপারিনটেন্ডেন্ট অফ জেলস, যিনি চিফ, তাকে বন্দীদের সুযোগ সুবিধে এবং বন্দীদের উপর যাতে অত্যাচার না হয় সেটা দেখার জন্য প্রচুর ক্ষমতা দেওয়া হয়েছিল। চাণক্য দিয়েছিলেন প্রচুর ক্ষমতা, এবং এতটা ক্ষমতা দেওয়া হয়েছিল যেটা অনেক সময় মনে হবে মন্ত্রী স্ট্যাটাস, একটা মন্ত্রীর সমান ক্ষমতা তিনি ভোগ করতেন। এমনকি এতটা ক্ষমতা দেওয়া হয়েছে, ঠিক এই চিফের নিচে যিনি থাকেন ডেপুটি সুপারিনটেন্ডেন্ট, তিনিও যদি বন্দীদের উপর কখনো কোনো অত্যাচার করেন অন্যায়ভাবে, তাহলে সঙ্গে সঙ্গে সেই ডেপুটিকে বন্দি করার ক্ষমতা সুপারের ছিল, মানে চিফের ছিল। বন্দি করে বিচারের অধীনে আনতে পারতেন। ভাবুন, ঠিক সেম পোস্ট, একটু নিচে, পরেই প্রমোশন হলে তিনি চিফ হবেন, সেই ডেপুটিকে পর্যন্ত তিনি বন্দি মানে বিচারাধীন করতে পারতেন যদি কারোর ওপরে অন্যায় করতেন, কোনো বন্দির ওপরে। এতটা কড়া, এতটা সূক্ষ্ম বিচার হতো তখন। চাণক্যের অর্থশাস্ত্রে দু ধরনের জেলের কথা বলা হয়েছে। একটা হচ্ছে যাদের বিচারকেরা, মানে রাজার নিয়োগ করা বিচারক থাকতো, জাজেস প্যানেল, এখনো যেমন আছে সরকারি জাজেস, সেই জাজেস প্যানেল থেকে বিচার করতো বিচারকেরা, সেটা এক ধরনের জেল। আর একটা জেল হতো যাদের রাজা অথবা মন্ত্রী এরা বিচার করতেন। পুরুষ এবং নারীদের জন্য আলাদা আলাদা জেলের ব্যবস্থা করেছিলেন এই চাণক্য। মেয়েদের জন্য পানীয় জলের কুয়ো, মলমূত্র ত্যাগ করার জায়গা, স্নানের জায়গা মেয়েদের জন্য সব আলাদা করেছিল। এগুলো কিন্তু আগে ছিল না। একটা কমন রুম করেছিলেন, একটা নয় অনেকগুলোই কমন রুম থাকতো, যেখানে কঠিন প্রহরায় এই পুরুষ আসামি এবং মহিলা আসামি সবাই আসতে পারত। সেখানে ফ্রি মিক্সিং ছিল। শুধু তাই নয়, চাণক্য কতটা ভেবেছিলেন আসামিদের ব্যাপারে। এই আসামিরা যখন সেলে শুয়ে থাকেন, কোনো কারণে আগুন লেগে যেতে পারে,
কোনো বিষাক্ত পোকা, ইঁদুর, বেড়াল, নকুল মানে বেজি যাকে বলি, তখন তো এগুলো প্রচুর, তারা যাতে এসে কামড়ে না দেয়, বিষাক্ত পোকায় কামড়ে দিতে পারে, সাপ আসে, তার জন্য কড়া ব্যবস্থা নিয়েছিলেন। কোনো জায়গা থেকে পোকামাকড়, সাপ, ইঁদুর, বাঁদর ঢুকতে পারত না। তবে একটা ব্যাপার তখন তিনি করেছিলেন, সেটাও বলে নেওয়া উচিত। জেলের মধ্যে কোনো ধর্মীয় পূজা অর্চনা করা যেত না। 2300 বছর আগেও জেলে পূজা অর্চনা করতে দিত না। এমনকি নিষ্ঠাবান ব্রাহ্মণ যদি আসামি হতো, তাকেও কিন্তু নিত্য পুজো থেকে বিরত থাকতে হতো। ফাইন বা জরিমানা এটা যদি দিয়ে দিতে পারতো কোনো আসামি, তাহলে কিন্তু তাকে আর বন্দী থাকতে হতো না। কোনো প্রহরী যদি কোনো আসামিকে ইচ্ছে করে, অনেক সময় হয় না, ওর উপর রাগ আছে, ওই আসামিটার উপর ইচ্ছে করে অত্যাচার করলো। কিরকম অত্যাচার করলো? একটু র্যাগিং করা যাকে বলে। ঘুমোতে দেবে না, বসতে দেবে না, এখানে বসবি না, ওঠ। এই যে বসতে না দেওয়া, শুতে না দেওয়া, হয়তো শুয়ে পড়েছে, জাগিয়ে দিল গিয়ে, উঠে বসে থাক। খাওয়া দাওয়া করতে দিচ্ছে না ঠিক মতো, আসামিকে খাওয়া দাওয়া করতে দিচ্ছে না কোনো প্রহরী জেলের, তাকে জেলের মধ্যে হাঁটতে দিচ্ছে না, এই হাঁটবি না, বসে পড়। মলমূত্র ত্যাগে বাধা দিচ্ছে, এবং এই জায়গাটাই লক্ষণীয়, ব্যায়াম করতে দিচ্ছে না। আমি ব্যায়াম কথাটা বলছি, সতর্ক হয়ে বলছি। অনেকেই বলবেন তখন আবার ব্যায়াম কোথায়? এল.এন. রঙ্গরাজন কৌটিল্যের যে অনুবাদ করেছেন, সেখানে তিনি পরিষ্কার এক্সারসাইজ কথাটা লিখেছেন। আমি আপনাদের সেই পাতাটা দেখিয়ে দিচ্ছি। এই ব্যায়াম করতে যদি বাধা দিত, অকারণে আসামিকে দড়ি দিয়ে মাটিতে ফেলে রাখত, তাহলে সেই প্রহরীকে 3 পণ জরিমানা দিতে হতো। মানে মাইনে হয়তো পায় 5 পণ কি 6 পণ কি 10 পণ, তার থেকে 3 পণ কেটে নিত। 3 পণ মানে অনেক টাকা, অনেক কিছু কেনা যেত। আবার সেই প্রহরী যদি চালাকি করে, দেখুন কতটা ভেবেছে, সেই প্রহরী চালাকি করলো, নিজে হাতে করলো না, ওর মধ্যে অনেক পুরনো আসামি থাকে। দেখবেন এক একটা জেলে, আমাদের এখনকার যে জেল, তাতে অনেক দাদা থাকে, মানে সিনিয়র, অনেক দিন ধরে জেল খাটছে, দাদাগিরি করে তারা, তারা মোটামুটি জেলের ভেতরটা চালায়। সেই রকম কোনো দাদা আসামিকে দিয়ে, তাকে সবাই দাদা মানে, এই আসামিটাকে শাস্তি দিল প্রহরী, ডাইরেক্ট করলো না। এটাও কিন্তু যদি জানতে পারে সুপারিনটেন্ডেন্ট, তাহলে কিন্তু এই জরিমানাটা দিতে হবে ওই প্রহরীকেই, যে একে, এই দাদাকে কাজে লাগিয়েছে। এতটা নজরে রাখা হতো। কোনো জেলার বা কারাধ্যক্ষ বা কারাধ্যক্ষ যদি সাধারণ কোনো আসামিকে ছেড়ে দিত, ধরুন জেলার, তিনি ভাবলেন যে একে রেখে লাভ নেই, ছেড়ে দিল, মানে কোনো বিচার না হয়ে, তাহলে তার জরিমানা হতো 48 থেকে 96 পণ। ভাবুন, একজন কারাধ্যক্ষ, তাকে 48 থেকে 96 পণ জরিমানা দিতে হতো। আর এই কাজটাই যদি কোনো প্রহরী করে, মানে আসামিকে ছেড়ে দেয়, তাহলে হয়ে গেল প্রহরীর, তার জরিমানা হতো 200 থেকে 500 পণ। জীবনে দিয়ে উঠতে পারবে না, সারা জীবন থাকতে হবে জেলে, জরিমানা না দিলে জেল। আর এই জেলার যদি কাউকে রাজনৈতিক কারণে, কারণ রাজনীতি এখন যেমন আছে তখনও ছিল, রাজনৈতিক কারণে সে দুর্বল, হয়তো এই রাজনীতিটাকে তার পছন্দ, তার কোনো নেতা বন্দী হয়ে আছে, এই রাজনৈতিক কারণে হতে পারে, ঘুষ খেয়ে হতে পারে, বা আবেগের কারণে, ইমোশনের বশে যদি কাউকে পালাতে সাহায্য করে জেলার, তাহলে সেই জেলারকে মৃত্যুদণ্ড দেওয়া হতো।
মৃত্যু। এবং শুধু মৃত্যু নয়, তার সমস্ত সম্পত্তি কনফিসকেটেড হতো, বাজেয়াপ্ত করা হতো। জেলের চিফ সুপারিনটেন্ডেন্ট বা বন্ধনাগারাধ্যক্ষ, তার অনুমতি ছাড়া কোনো জেলার কোনো আসামিকে স্বাধীনভাবে ঘুরে বেড়াতে দিতে পারত না। জেলের বাইরের দিকে যে উঠোন, সেখানে ঘুরে বেড়াবে তা নয়। যদি সেই বন্ধনাগারাধ্যক্ষ যদি অনুমতি দেন, তবেই কিন্তু সে ঘুরতে পারবে। আর যদি জেলার অনুমতি দিয়ে দেয় চিফের অনুমতি ছাড়া, তাহলে তার জরিমানা হতো 24 পন, সেও কম নয়। কোনো আসামিকে অত্যাচার করলে বা তার থাকার জায়গা যদি বদল করা হয়, যেখানে থাকতে অভ্যস্ত সেখান থেকে সরিয়ে দিল, এটা এক ধরনের অত্যাচার, তাহলে 96 পন জরিমানা করা হতো। খাদ্য পানীয় এগুলো বন্ধ করলে এই জেলারকে 96 পন জরিমানা করা হতো। আর আসামিকে যদি কোনো কারণে মেরে ফেললো, হত্যা করলো, যদি মানে মারতে মারতেও ধরুন এমন একটা জায়গায় মেরে দিল, আসামি মারা গেল, দুর্ঘটনায় মারা গেল, ইচ্ছে ছিল না তবু মরে গেল, এটা মারাত্মক অপরাধ, বিরাট অপরাধ আসামিকে মেরে ফেলা। সেক্ষেত্রে জরিমানা হতো 1000 পন। জীবনে দিয়ে উঠতে পারবে না 1000 পন। এবারে বলি, চাণক্য মহিলা আসামিদের জন্য কত কি ভেবেছেন। মহিলা আসামিদের জন্য চাণক্যের নিদান ছিল, যদি কোনো কারাধ্যক্ষ বা কোনো পুরুষ আসামি কোনো মহিলা আসামিকে ধর্ষণ করে, তাহলে সেটাকে মারাত্মক অপরাধ বলে ধরা হবে। 48 থেকে 96 পন জরিমানা পরিস্থিতি অনুযায়ী, তারপরে তার মৃত্যুদণ্ড পর্যন্ত কখনো কখনো দেওয়া হবে, সেটা অপরাধের পরিমাণ বুঝে। বিশেষ করে কোনো পুরুষ আসামি যদি কোনো মহিলা আসামিকে ধর্ষণ করে, সেক্ষেত্রে তৎক্ষণাৎ তার মৃত্যুদণ্ডই হবে, এর কোনো এদিক ওদিক হবে না। বেসিক হিউম্যান রাইটস আমরা যাকে বলি, সেটা কিন্তু তখনও ছিল। বিচারের নামে অনন্তকাল কাউকে বন্দি করে রাখা যেত না, সেটা হলে শাস্তিযোগ্য অপরাধ হতো। বিচারের নামে প্রহসন চলবে না। শহরের যিনি প্রধান শাসক, মানে আমরা এখনকার সময় মেয়র বলি, অনেক সময় তখনও একজন ছিলেন, সে প্রধান শাসক যদি মনে করেন, তাহলে কাউকে কাউকে তিনি প্রতিদিনই একজন দুজন এরকম মুক্তি দিতে পারতেন, অপরাধের পরিমাণ হিসেব করে। আবার 5 দিন অন্তরও কাউকে কাউকে তিনি মুক্তি দিতে পারতেন, মানে প্রতিদিনও হতো, 5 দিন অন্তরও করতে পারতেন। আবার যদি কোনো আসামি তার জরিমানা শ্রম দিয়ে শোধ করে দিতে চায়, যে আমি অপরাধ করেছি, আমার জেলে বন্দি রাখা আছে, ধার্য করা হয়েছে জরিমানা, সে জরিমানা দেওয়ারও পয়সা নেই, তাহলে সে শ্রম দেবে, শ্রম দিয়ে জরিমানা শোধ করে দেবে, এমনও নিদান ছিল। অথবা কোনো আসামি জরিমানা না দিতে পারার কারণে বন্দি অবস্থাতেই যদি শারীরিক শাস্তি চেয়ে নেয় নিজের ইচ্ছেতে, তাহলে কিন্তু সেই শারীরিক শাস্তি নিয়ে তার মুক্তি হয়ে যাবে। সেটা কিন্তু প্রধান শাসক তার ইচ্ছেতে তার মুক্তি হবে, যে আমি জরিমানাও দিতে পারবো না, আমি বন্দিও থাকতে পারবো না, আমাকে যা হয় আমার শরীরে আমাকে মারুন, মারধর করে আমাকে শাস্তি দিন, তারপর আমায় মুক্তি দিন, সেটাও কিন্তু প্রধান শাসক করতে পারতেন। তখনকার সময়ে বহু দয়ালু মানুষও কিন্তু ছিলেন। এখনকার সময় যেমন দেখি আমরা, বহু মানুষ দয়াপরবশ হয়ে অনেক কিছু করেন বন্দীদের, তখনও ছিলেন 2300 বছর আগে। অনেক মানুষই আসতেন, তাদের কোনো স্বার্থ নেই, যে জরিমানা দিতে পারছে না আসামিটা, কোনো কারণে অপরাধ করে ফেলেছে,
তারা এই দয়ালু মানুষেরা জরিমানাটা দিয়ে দিতেন বিনা স্বার্থে, ওকে মুক্ত করে দাও। আবার চাণক্য লিখছেন, এমনও দেখা গেছে যে কোনো কোনো ব্যক্তি আসামিকে জরিমানা দিয়ে ছাড়িয়ে নিয়ে গেছেন। এদেরকে দয়ালু বলবেন কিনা আপনারা ভেবে দেখুন। জরিমানা দিয়ে ছাড়িয়ে নিয়ে গেছেন, নিয়ে গিয়ে কি করছেন, বন্দির সঙ্গে শর্ত করে নিয়েছেন যে আমি তোমায় জরিমানা দিয়ে ছাড়িয়ে নিয়ে যাব, কিন্তু মুক্তি পেয়ে তার বাড়িতে কাজ করে সেই জরিমানার টাকা শোধ করতে হবে। ভাবুন, তার বাড়িতে কাজ করে জরিমানার টাকা শোধ করতে হবে, একটা মহাজনী ব্যবস্থা। এছাড়াও শিশু, বৃদ্ধ, বৃদ্ধা, অসুস্থ অথবা অসহায় মানুষদের পূর্ণিমার দিনে মুক্তি দেওয়ার একটা নিয়ম ছিল, পূর্ণিমার দিনে। অথবা ধরুন রাজার জন্মতিথি, রাজার জন্মতিথিতে মুক্তি দেওয়া হতো, এরকম একটা নিয়ম ছিল। বা ধরুন রাজপুত্রের অভিষেক হবে, রাজপুত্রের অভিষেক হচ্ছে একটা আনন্দের ব্যাপার, এই অভিষেকের কারণেও মুক্তি দেওয়া হতো আসামিদের, অনেককে, অপরাধ বুঝে, সবাইকে নয়। আবার রাজা একটা কোনো নতুন দেশ জয় করে ফিরেছেন, সেটা একটা আনন্দের ব্যাপার, ভয়ঙ্কর আনন্দ হচ্ছে রাজ্যে, সেই আনন্দের কারণে রাজা কিছু বন্দী মুক্ত করতেন। এখনো কিন্তু মুক্ত হয়, বিশেষ বিশেষ দিনে আমাদের কিন্তু আসামি মুক্ত হয়, বিশেষ বিশেষ দিনে, মাঝে মাঝে খবরের কাগজে দেখবেন। বা ধরুন রাজার পুত্র সন্তান জন্মেছে, রাজার পুত্র সন্তান জন্মেছে, আনন্দের ব্যাপার। তার মধ্যে মানে আনন্দের খবর, মানে কিছু হলেই এই আসামি মুক্ত করা একটা ব্যাপার ছিল তখন, সেই আনন্দে আসামি মুক্ত করা হতো। আসামিদের এইভাবে ভাবা হয়েছিল। চাণক্য হিউম্যান রাইটসও রক্ষা করেছেন, হয়তো আমাদের মতো এতটা নয়, আমরা এখন যেভাবে ভাবতে পারি, করছি সেটা বলছি না, ভাবতে পারি সেভাবে নয়, কিন্তু শুরুটা তো তিনি করেছেন, এটুকু তো বলতেই হবে। এই অসাধারণ ব্যক্তিত্ব চাণক্যকে নিয়ে আরো অনেক কিছু বলা যায়, এটা নিয়ে অনেক বড় করতে পারতাম, ছোট করেই বললাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্তই। নমস্কার।